আমার পিছিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি দুইটা না দেখালে আপনি ক্লিয়ার হবেন না। আচ্ছা, আহ, এই মেইন পেজ নামে আমি একটা হচ্ছে কম্পোনেন্ট অ্যাড করছি। ওকে। আচ্ছা, যখন আমি মেইন পেজ নামে একটা কম্পোনেন্ট অ্যাড করছি তখন আমার বাই ডিফল্ট মেইন পেজের কম্পোনেন্টের সাথে এই 4টা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই 4টা ফাইলের কোডটা কি কাজ এটা কি আপনি জানেন? হ্যাঁ, এর মধ্যে সবগুলো ক্লিয়ার না। যেমন হচ্ছে কম্পোনেন্ট ডট এচটিএমএল এ বুঝতেছি যে আমার এখানে যা যা লেখা আছে সেটা আমার পেজে শো করতেছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপর যেটা করছি সেটা হচ্ছে যে আমার এটা করার পরে আমার মেইন পেজ টিএস নামে আরেকটা আমি ফাইল নিছি, যেটা আমার ওই মেইন পেজ ডিরেক্টরির বাইরে, মানে অ্যাপ ডিরেক্টরির মধ্যে, যেটা আপনিও করছিলেন কালকে। তো ওই পেজের মধ্যে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করছি মেইন পেজ নামে। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা। এরপর যেটা করছি সেটা হচ্ছে যে আমার মেইন পেজ কম্পোনেন্টের ভিতরে আমার সেই ক্লাসটাকে আবার ডিফাইন করছি, পরে আমি এখানে ভ্যালুগুলো সেট করছি। আর এই মেইন পেজ ক্লাসটারই আমার ইয়েটা শো হয়ে গেছে এই জায়গায়, যে আমার পেজ আইডি এত সাকসেসফুলি। আমি যদি ইয়েটা দেখাই, আমার পেজটার চেহারা কিরকম দাঁড়াইছে, আহ, এই যে মাঝখানের যে অংশটা আছে আমার পেজের, এই অংশটা হচ্ছে আমার মেইন পেজ অংশটা শো করছি। তো মেইন পেজের মধ্যে আমি যে জিনিসগুলো শো করে মানে অ্যাসাইন করে দিছি, এটা জাস্ট আপনারটারই কপি পেস্ট। আমি একটা জাস্ট ইয়ে বেশি ব্যবহার করছি। কালকে যেটা করছিলেন আপনি আইডি দিয়ে আসলাম ভাইয়ের নাম দিয়ে, হিরো, সো হিরোরই ওইটা দেখে দেখে আসলে করা। তো আমার প্রশ্নটা ছিল যে খুবই আমি সুন্দর এই হয়েছে, যে খুবই সুন্দর হয়েছে। আপনাকে কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ খুবই কোচ। সুন্দর। পেজ আবার একটু দেখান তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওকে, আমি পেজটা কিভাবে করছি সেটাও যদি বলি, আপনি তো বুঝতে পারতেছেন। আহ, হ্যাঁ, আপনাদের সবার জন্যই বলা। এই যে মানে আশিক ভাই উনি আমাদের কন্টেন্টটা দেখে নিজে নিজে একটা পেজ উনি বানাচ্ছে। এটা কিন্তু ওনার অ্যাঙ্গুলার শিখার আগ্রহটা প্রকাশ করে। তো আমরা সবাই এইভাবে যদি অগ্রসর হই তাহলে অ্যাঙ্গুলার জিনিসটা খুব দ্রুত শিখে ফেলতে পারবো। আর আজাদ ভাইয়ের কোডটা আমি দেখছি, পেজটা আমি দেখছি, এবং আরিফ ভাইয়ের পেজটা আমি দেখছি। আরিফ ভাইয়ের পেজটা খুবই সুন্দর হয়েছে এবং ওইটা অ্যাঙ্গুলারের জিনিসগুলো শেয়ার মানে ইউজ করে বানানো হয়েছে আর কি। আচ্ছা আশিক ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, আচ্ছা। আর একটা প্রশ্ন ছিল, আপনি ওই প্রশ্নটা আপনার কাছে কিন্তু থাকলোই, যে আমি কেন মেইন পেজ টিএসটা এই ক্লাসটা বাইরে ক্রিয়েট করলাম, এটা আমি পরে আপনি উত্তর দেন। তার আগে আরেকটা জিনিস বলি, যে আমার এই পেজের স্ট্রাকচারটা করা ঠিক হয়েছে কিনা এটা একটু দেখেন। আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের মেইন পেজ অ্যাপ ডট কম্পোনেন্ট যেটা ছিল, এর মধ্যে আমি হচ্ছে যে ওই ডিপ গুলো নিছি। একটা হেডারের একটা ডিপ নিছি, যেটা আমার এই হেডারের। এরপরে আমি একটা লেফট সাইডের জন্য মেনু একটা ডিপ নিছি, মেইন পেজ একটা ডিপ নিছি, আর রাইট সাইডের জন্য রাইট সাইড আর একটা ডিপ নিছি, আর নিচে ফুটার একটা ডিপ নিছি। আচ্ছা, এবার এই যে মেইন যে জায়গাটা আছে, এই জায়গাটায় আমি দেখাই দিছি হচ্ছে আমার ওই মেইন পেজ কম্পোনেন্টের ইয়েটা, এই যে মেইন পেজ অংশটার মধ্যে এটা দেখাই দিছি। আর বাদ বাকি যে পেজগুলো আছে, এই পেজগুলোর জন্য সিএসএস টা আমি অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস এর মধ্যে আলাদা আলাদা করে রাইট, লেফট, ফুটার এভাবে করছি। আর এইচটিএমএল পেজ যেটা আছে এর মধ্যে আমি জাস্ট ক্লাসগুলো বলে দিছি, যে এই ডিভের ক্লাসটা মেইন ক্লাস, এটা লেফট, এটা রাইট, এটা ফুটার। জাস্ট এভাবে ডিজাইনটা আসছে। তো সিএসএস এর সাথে এইচটিএমএল এর যে মানে এখানের যে প্রেজেন্টেশন, এটা কি ঠিক আছে কি স্ট্রাকচারটা আমি যেভাবে করেছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই। এটা আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আপনি যদি এই উত্তরটা একটু আমাকে দিতেন, আমি ক্লিয়ার হতাম আর কি, যে আচ্ছা, আমি মেইন পেজটা কেন বাইরে করলাম। বুঝতে পেরেছি। আপনি একটু ওয়েবসাইট আপনার পেজটা একটু ওপেন করেন ওকে, গুগল ক্রমে। যে ক্রমে আচ্ছা, করছি বস। এখন আপনার প্রাথমিক কোডিং, প্রাথমিক কোডিং হিসেবে এই জিনিসটা ঠিক আছে, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে এই জিনিসটাকে আরেকটু আমাদের কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করে ফেলা উচিত। যেমন অর্ডার ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, এটা একটা হেডার, জি, একটা আলাদা হেডার কম্পোনেন্টে অ্যাড হবে। জি। বাম পাশে যে অর্ডার, শিপিং, পেমেন্ট, ফিডব্যাক, এটা একটা এটা সাইড মেনু। বার হিসেবে, হ্যাঁ মেনু, হ্যাঁ, এটা একটা সাইড বার জি, কম্পোনেন্ট হিসেবে অ্যাড হবে।
নোটিফিকেশন রাইট সাইডে ওইটা আরেকটা কম্পোনেন্ট হিসেবে দেখা যাবে এবং ওকে, হচ্ছে আপনি ফুটার ফুটার। অ্যাড করেছেন, ফুটারটাও একটা আলাদা কম্পোনেন্ট হিসেবে নেওয়া লাগবে। আর আচ্ছা। মাঝখানে যেটা ট্রানজেকশনাল পেজ রিজিয়ন, হুম, এটা তো আপনি একটা আলাদা কম্পোনেন্টে করছেন, এটা ঠিক আছে। জি, জি, জি। আচ্ছা। তো সুলতান ভাই আমার ওইটাই অবজেক্টিভ ছিল। আমার আসলে উদ্দেশ্য ছিল কালকে যে চেষ্টা করছিলাম যে আমি অর্ডারে ক্লিক করলে আমার ট্রান্সেকশনাল পেজের এখানে অর্ডারের ভ্যালু গুলো শো হবে। শিপিং এ ক্লিক করলে শিপিং গুলো হবে। তো যাই হোক শেষ পর্যন্ত ওই পর্যন্ত যেতে পারি নাই। সুযোগ হয়নি রাতে আর। আ তো হচ্ছে যে বুঝতে পারছি। সামগ্রিকভাবে অ্যাপ্লিকেশনটা আমার খুবই ভালো লাগছে আরকি। এটা আপনার শিক্ষার আগ্রহটা প্রকাশ করে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে কন্টিনিউ করেন। সব আচ্ছা, এবার আপনি একটু কোডিং এ আসেন। কোডিং এ আপনার হ্যাঁ, হ্যাঁ। অ্যান্সারটা দেই। জি, কোডিং এ আমি আপনি main page.ts এ হচ্ছে একটা ক্লাস লিখছেন মেইন পেজ। তো জি। আসলে এই ক্লাসটা তো প্রোগ্রামিং পয়েন্ট অফ ভিউ থেকে মডেল বলা হয়ে থাকে। তো হুম, হুম। আমরা আমাদের প্রজেক্টে মডেল নামে একটা আলাদা ফোল্ডার ডিক্লেয়ার করি এবং ওই ফোল্ডারে এই ধরনের ক্লাসগুলো ডিক্লেয়ার করি আরকি। তো আপাতত আমি বোঝার সুবিধার জন্য মেইন ক্লাসের বাইরে রেখেছি। কিন্তু পরবর্তীতে যখন বড় প্রজেক্ট হবে অসংখ্য এরকম ক্লাস থাকবে। ওই ক্লাসগুলো এক পার্টিকুলার ফোল্ডারে থাকবে আরকি। যাতে মানুষজন সহজেই ওই ফোল্ডারে যেতে পারে এবং জিনিসটা দেখে নিতে পারে আরকি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার তখন এই ক্লাসগুলোকে ধরার জন্য তো সেই ফোল্ডারের নাম ডট দিয়ে ক্লাসের নাম ইউজ করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। অথবা আপনি মেইন পেজটা ইম্পোর্ট করে নিলেও হয়ে যায়। উপরে মনে হয় আপনি ইম্পোর্ট করছেন। যান তো উপরে একটু জি, উপরে যান জি। তো মেইন পেজ কম্পোনেন্ট ডট পিএসএস মেইন পেজ উপরে, কম্পোনেন্ট। উপরে। মেইন এই যে আপনি যে পেজে আছেন ওইখানেই, ওইখানেই। মেইন পেজ ডট কম্পোনেন্ট পিএস টিএসএ আচ্ছা, আচ্ছা। পিএস এটা মেইন পেজ ডট কম্পোনেন্ট আপনি তো এখন ও আছেন সরি, স্পেক ডট সরি, পিএস সরি। এটা অলরাইট। সরি, হ্যাঁ, হ্যাঁ। উপরে যান এই পেজের। হ্যাঁ, এইটা এই একবারে যে টপে আসছে এটা দেখেন দিয়ে। মেইন পেজটা আপনি ইম্পোর্ট করে নিছেন আরকি। তো জি। আপনি যখন মডেল ক্লাসে একটা ফোল্ডারে রাখবেন, ওই ফোল্ডারের পাথটা এখানে ইম্পোর্ট করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, ইভেন এই ইম্পোর্টার লাইনটা কিন্তু আমাকে এক্সট্রা করে লিখতে হয়নি। আমি যখন এখানে মেইন পেজ লিখছি তখন আমাকে সাজেশন দিছে জাস্ট আমি ইম্পোর্ট এ ক্লিক করছি এখানে লাইনটা এড হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এরকমটাই হবে। আচ্ছা, আচ্ছা। তো আপনারা যখন প্রত্যেকটা ক্লাস শেষে নিজে এরকম একটা আ প্রজেক্ট করবেন, তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর একটা কমপ্লিটনেস আসবে এবং আ সেটা আপনারা নিজের উদ্যোগেই করবেন আশা করি। তো আজকে আমাদের ক্লাস আমরা শুরু করে দেই। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হবে অ্যাঙ্গুলার ডিরেক্ট অ্যাঙ্গুলার ডাটা বাইন্ডিং। তো আমরা অ্যাঙ্গুলার 7 নিয়ে আমাদের আলাপ আলোচনা ডিসকাশন করছি এবং কন্টিনিউ করতেছি এবং আপনারা সবাই জানেন অ্যাঙ্গুলার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক প্রেজেন্টেশন লেয়ারের জন্য। তো সেই প্রেজেন্টেশন লেয়ারের জন্য আমরা অ্যাঙ্গুলার 7 ভার্সনটা ইউজ করতেছি। কিন্তু কোডিং এ অ্যাঙ্গুলার 9 ভার্সনটা ইউজ করতেছি। তো আজকে আমাদের পড়ানোর বিষয়বস্তু হচ্ছে অ্যাঙ্গুলার ডাটা বাইন্ডিং। আমরা দেখলে আমাদের রোড ম্যাপটার দিকে তাকাই, তাহলে দেখবো যে আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস অ্যাঙ্গুলারের ক্ষেত্রে। ইতিমধ্যে আমরা অ্যাঙ্গুলারের ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছি, তারপরে অ্যাঙ্গুলার কিভাবে ইনস্টল করতে হয় এবং প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে দেখেছি। তারপরে গতকাল আমরা অ্যাঙ্গুলার কম্পোনেন্টটা ডিসকাস এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের অ্যাঙ্গুলার ডাটা বাইন্ডিং নিয়ে ডিসকাস করব। সামনের দিনগুলোতে অ্যাঙ্গুলার ডিরেক্টিভস, রাউটিং, ফর্ম এবং সার্ভিস চার ক্লাস করলেই আসলে আমাদের অ্যাঙ্গুলারের সব বেসিক বিল্ডিং শিখা শেষ হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আশিক ভাইয়ের মতো আপনারা
প্রত্যেকদিন আমাদের এই প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট নিয়ে আলাদা একটা প্রজেক্ট করবেন এবং প্রজেক্ট করে দেন হচ্ছে এখানে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনার প্রোগ্রেস কতদূর। এভাবে আগাবো আমরা। তো ঠিক আছে, আমরা একটু সামনে অগ্রসর হই। আমাদের ডাটা বাইন্ডিং এর ক্ষেত্রে প্রথমেই যেটা জানতে হবে যে আসলে ডাটা বাইন্ডিং বলতে আমরা কি বুঝাই। তো আমরা বইয়ের ভাষায় যদি সংজ্ঞাটা দেই বা ডেফিনেশনটা দেই, তাহলে আসলে ডাটা বাইন্ডিং কে আমাকে বলতে হবে একটা কানেকশন ব্রিজের মতো। হ্যাঁ, তো ব্রিজ কি করে? ব্রিজ হচ্ছে দুইটা নদীর দুইটা প্রান্তকে কানেক্টেড করে। আমরা যখন নদীর এক পার থেকে আরেক পারে যেতে পারি না, তখনই ব্রিজ বানানো থাকে। তো আমাদের এই প্রোগ্রামিং পয়েন্ট অফ ভিউ থেকে ডাটা বাইন্ডিং হচ্ছে এক ধরনের ব্রিজ, যেটা কানেক্ট করে কাকে কাকে, যেটা হচ্ছে ভিউ এবং বিজনেস লজিককে কানেক্ট করে থাকে। তো আমরা জানি যে যে কোনো একটা কম্পোনেন্টের বিজনেস লজিক আমরা লিখে থাকি টাইপস্ক্রিপ্ট ফাইলে, এবং ওই কম্পোনেন্টের ভিউ হবে হচ্ছে HTML ফাইলে। এবং এই যে টাইপস্ক্রিপ্ট ফাইল এবং HTML ফাইল, এই দুইটার মধ্যকার কমিউনিকেশন করার জন্য এক ধরনের ব্রিজ হচ্ছে ডাটা বাইন্ডিং। তো কয় ধরনের ডাটা বাইন্ডিং আছে অ্যাঙ্গুলারে? অ্যাঙ্গুলারে আসলে 4 ধরনের ডাটা বাইন্ডিং আছে। প্রত্যেকটা ডাটা বাইন্ডিং সম্পর্কে আমরা দেখব, জানবো এবং প্র্যাকটিক্যালি আজকে কোড। যেমন আমাদের প্রথম টাইপের ডাটা বাইন্ডিং হচ্ছে ইন্টারপোলেশন। সো হোয়াট ইজ ইন্টারপোলেশন? এই জিনিসটা জানতে হলে আমরা এখন সরাসরি কোডিং এ চলে যাব। ইন্টারপোলেশন আর আমরা বইয়ের ডেফিনেশনের সংজ্ঞা দিব না। তো আমরা জিনিসটাতে কোডিং এ চলে যাব সরাসরি। এখানে আমরা একটা প্রজেক্ট ওপেন করি, এনজি নিউ ডাটা বাইন্ডিং। আমরা রাউটিং অ্যাড করব এবং স্টাইল শিট ফরম্যাট সিএসএস থাকবে। আমরা একটু অপেক্ষা করি প্রজেক্টটার জন্য অ্যাঙ্গুলারের লাইব্রেরিগুলো ডাউনলোড হোক এবং ইনস্টল হোক। সুলতান ভাই, এখানে আমার একটা হ্যাঁ। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জি ভাই। যে আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করব, নতুন কোনো প্রজেক্ট, সেটাকে কমান্ড প্রম্পট দিয়ে করতে হবে নাকি বিএস কোড থেকে করা যাবে? হ্যাঁ, বিএস কোড থেকে করা যাবে। আমি বিএস কোড থেকেও দেখাচ্ছি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আমাদের কোনো প্রজেক্ট যদি রান করতে হয়, তার শুরুতে কি ওই যে এনজি সার যে কমান্ড আছে ওটাকে দিয়ে রান করে রাখতে হবে? মানে অল টাইম কি ওটা রান অবস্থায় রাখতে হবে? হ্যাঁ, ওইটা এনজি স্যার অলওয়েজ রান করা অবস্থায় থাকা লাগবে। মানে কমান্ড প্রম্পটে গিয়ে ওটা রান করে রেখে দিতে হবে ওভাবে? হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি আমাদের যেটা বললেন যে আমরা সবসময় কি কনফার্মটি প্রজেক্ট ওপেন করবো কিনা, তো এটার কোশ্চেনের আনসার হচ্ছে আমরা চাইলে ভিজুয়াল স্টুডিও কোড থেকেও প্রজেক্ট করতে পারি। যেমন আমি এখন দেখাবো কি ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমি এক প্রজেক্ট করতে পারি। যেমন মুহূর্তে আমি ডিরেক্টরি আছে ডি ড্রাইভে, আমরা এখন চলে যাব ই ড্রাইভে। ই ড্রাইভে কোথায় প্রজেক্টটা করব? এখানে ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে একটা প্রজেক্ট ক্রিয়েট করা দেখাবো। এটার জন্য আমি প্রথমে ই ড্রাইভে গেলাম, ই ড্রাইভের টেস্ট ড্রাইভে গেলাম।
এখানে আমরা একটা ওপেন করব ডেটা ডিরেক্ট নো রাউটিং ইয়েস সিএসএস ইয়েস এখানে একটা কোশ্চেন আপনি যেটা তখনও বললেন যে ইনস্টল হওয়ার সময় লাইব্রেরিগুলো অনলাইন থেকে ডাউনলোড করতে নেটওয়ার্ক ইন্টারাপ্ট হচ্ছে, তার মানে আমরা যখন অফলাইনে ইনস্টলেশন কমান্ড দেব সেই লাইব্রেরিগুলো কি পাবো না? না না অফলাইনে লাইব্রেরি ডাউনলোড হবে না। লাইব্রেরি ডাউনলোডের জন্য ইন্টারনেট লাগবে, কিন্তু একবার ডাউনলোড হয়ে গেলে আমরা অফলাইনে কাজ করতে পারবো। বকুল ভাই, যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন ওই সময়টাতে শুধু ইন্টারনেট লাগবে, পরে ডাউনলোড হয়ে গেলে এই প্রজেক্ট নিয়ে আপনি যখনই কাজ করবেন অফলাইনে করতে পারবেন, তাই নাকি সুলতান ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক। মানে প্রজেক্ট ক্রিয়েটের সময় অলওয়েজ আমার ইন্টারেস্ট থাকতেই হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোড থেকে ওই প্রজেক্টটা ওপেন করব। ডাটা ডিরেক্টিভ নিউ সিলেক্ট ফোল্ডার। তো আমরা এখন একটা নিউ কম্পোনেন্ট ক্রিয়েট করে নিব। নিউ কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা টার্মিনাল ওপেন করা লাগবে। সো টার্মিনালে আমরা ng generate component আমরা এটার নাম দিব হচ্ছে, আমরা এখন কোন ডাটা বাইন্ডিংস নিয়ে কাজ করতেছি, ইন্টারপোলেশন আর সি ইন্টারপোলেশন কম্পোনেন্টস। সো আমাদের ইন্টারপোল কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার হয়ে গেল। এই কম্পোনেন্টটাকে আমরা কল করব রুট কম্পোনেন্ট থেকে। তার আগে আমরা একটু দেখি এই যে প্রজেক্টে আমরা ক্রিয়েট করলাম, এই প্রজেক্টটার রান করলে আউটপুট কিরকম আসে সার্ভারে ব্রাউজারে। ng-serve কমান্ডটা দিয়ে আমরা প্রজেক্টটাকে রান করে থাকি। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা রান হয়ে গেল। আমরা গতকালকের মতন আবার ভিউ পেলাম। তো এটাকে আমরা সরাই ফেলবো। আমরা শুধু হেডারটা রাখবো, হেডারটার নিচে সবগুলো অংশ সরাই ফেলবো। তো সেটা করার জন্য আমরা যদি index.html এ যাই, দেখা যাচ্ছে আমাদের index.html এর রুট কম্পোনেন্টটা কল করা। তো আমরা রুট কম্পোনেন্টে চলে যাব। রুট কম্পোনেন্ট বা অ্যাপ কম্পোনেন্টে হচ্ছে আমাদের রুট কম্পোনেন্টস। অ্যাপ কম্পোনেন্টে HTML ফাইলে চলে গেলাম। এখানে প্রচুর কোড আছে।
তো এখানে আমরা শুধু হেডারটা রাখলাম এবং ওয়েলকাম টু ডাটা বাইন্ডিং। তো আমি সবাইকে ডাটা বাইন্ডিং এর জন্য ওয়েলকাম জানাচ্ছি। এছাড়া ইতিমধ্যে আমরা ইন্টারপোলেশন কম্পোনেন্টস নামে একটা কম্পোনেন্ট জেনারেট করেছি। তো এই ইন্টারপোলেশন কম্পোনেন্টটার একটা ইউনিক আইডি আছে। এই ইউনিক আইডিটাই হচ্ছে সিলেক্টরের এই আইডিটাই ইন্টারপোলেশন কম্পোনেন্টের একটা ইউনিক আইডি হিসেবে কাজ করে। আমরা ইন্টারপোলেশন এর এই কম্পোনেন্টটা অ্যাপ কম্পোনেন্ট থেকে কল করব। তো এখন যদি আমরা আউটপুটটা দেখি, আউটপুটটা দেখার আগে আমরা ইন্টারপোলেশন কম্পোনেন্টে একটা হেডার দিয়ে রাখি h1 interpolation work. Now we can see how interpolation works. আউটপুটটা দেখতে পাওয়ার কথা, কিন্তু আউটপুটটা পাওয়া যাচ্ছে না কেন? আমরা এটা ফুলটাই সরাই ফেলি। আচ্ছা, সিএসএস এর জন্য এই লেখাটা ওই সময় পাচ্ছিল না আর কি। তো যাই হোক, আমরা অ্যাঙ্গুলারের বিল্ডিং ব্লকসগুলো শিখে ফেললে সিএসএস দিয়ে কাজকর্ম ইজিলি করে নিতে পারবো। যাই হোক, এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাপ কম্পোনেন্টস নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। সরি, আমরা ইন্টারপোলেশন কম্পোনেন্ট নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম এবং রুট কম্পোনেন্ট বা অ্যাপ কম্পোনেন্ট থেকে ওই কম্পোনেন্টটাকে আমরা কল করেছি। তো আমাদের এখনকার কাজকর্ম হবে ইন্টারপোলেশন কম্পোনেন্ট থেকে আমাদের জিনিসপত্র দেখা এবং ইন্টারপোলেশনটা কি সেই জিনিসটাকে আমরা এখন প্র্যাকটিক্যাল কাজকর্মের মাধ্যমে দেখব। তো ইন্টারপোলেশনটা যদি আমি এখান থেকে ব্যাখ্যা করি, দেখা যাচ্ছে কম্পোনেন্ট থেকে ডমের দিকে একটা তীর চিহ্ন দেয়া। এর মানে হচ্ছে টাইপস্ক্রিপ্ট ফাইলে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং সেই ভেরিয়েবলের মানটাকে আমরা আমাদের HTML ফাইলে দেখাবো। এই জিনিসটাকে আমরা বলছি ইন্টারপোলেশন। এবং ইন্টারপোলেশনের জন্য এই যে দেখা যাচ্ছে যে ভ্যালু ভেরিয়েবলটাকে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখতে হয়। তো এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমাদের যে ইন্টারপোলেশন কম্পোনেন্টের টাইপস্ক্রিপ্ট ফাইল, সেখানে আমরা একটা ভেরিয়েবল নিব।
কি ভেরিয়েবল নিব? আমরা চাইলে যে কোনো একটা ভেরিয়েবলই নিতে পারি, যেমন ভ্যালু টাইপ হচ্ছে স্ট্রিং যদি আমরা নেই, সিম্পল ইন্টারপোলেশন। তো এই যে টাইপ স্ক্রিপ্ট ফাইলের এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার ভ্যালু, এই ভেরিয়েবলটার ভ্যালু আমরা HTML ফাইলে দেখাতে চাই। ইন দ্যাট কেস আমরা h3 একটা ট্যাগ নিলাম। এখানে জাস্ট আমরা দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে ওই ভেরিয়েবলটার নাম যদি লিখি, তাহলে হচ্ছে টাইপস্ক্রিপ্ট ফাইলে এই সিম্পল ভেরিয়েবলটার যে ভ্যালু আমরা দিয়েছিলাম, এই ভ্যালুটা আমরা HTML পেজ থেকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা সুলতান ভাই, একটা আমার হ্যাঁ। ছোট্ট ইনপুট ছিল। জি বলেন। এই যে আপনি সিম্পল ভেরিয়েবল, এইটার কি আমরা যারা আছে, আমি কালকে রাতে এটা ফেস করেছিলাম। আপনি সিম্পল ভেরিয়েবল যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছেন, যার মধ্যে আপনি সিম্পল ইন্টারপোলেশন মানে স্ট্রিংটা রাখলেন, এবং সেটা আপনি আবার এই মেইন কম্পোনেন্ট ডট এইচটিএমএল পেজে গিয়ে এটা কল করে দিলেন। সো এই জিনিসটা কেস সেনসিটিভ। তো এটা আসলে আমরা যারা ওরাকলে কাজ করে, আমরা আসলে কেস সেনসিটিভিটি নিয়ে অতটা কনসার্ন থাকি না। কালকে এটা আমাকে খুবই ভোগাইছে। অনেকক্ষণ পরে আমি বুঝতে পারছি ব্যাপারটা যে কেস সেনসিটিভ, এবং পরে ঠিক হয়েছে আর কি, ভ্যালু আসছে। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলছেন। আমাদের এই অ্যাঙ্গুলারের সবকিছুই হচ্ছে কেস সেনসিটিভ। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা ওরাকল থেকে অ্যাঙ্গুলারে আসতেছি, তাদের জন্য এটা একটা অনেক বড় কনসার্ন। এটা আপনি একটা সুন্দর কথা বলেছেন। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে, যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ইউজ করার সময় আমাদের সেম ভেরিয়েবল নেমটা ইউজ করতে হবে। এখানে আমি টিএস ফাইলে লিখলাম ছোট বড় করে, কিন্তু আমি HTML ফাইলে দিলাম সব বড় বা সব ছোট, তাহলে ইন দ্যাট কেস কাজ করবে না এবং এরর দেখা দিবে আর কি। তো যাই হোক, আমাদের এখন তাহলে আমরা স্ক্রিনে আশা করতে পারি যে দেখাবে সিম্পল ইন্টারপোলেশন, শুধুমাত্র এই কোডটার কারণে। হ্যাঁ, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সিম্পল ইন্টারপোলেশন। আমরা চাইলে এখানে স্টাইল নিয়ে আসতে পারি। ওকে, এই জিনিসটাকে আমরা বলছি ইন্টারপোলেশন। তো আমাদের এই স্লাইডে একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে আমরা টাইটেল নিয়েছি, মান্থ ভেরিয়েবলটাকে আমরা নিলাম। এখানে আমরা আমাদের 12 মাসটার নাম একটা মান্থ ভেরিয়েবলে নিলাম, এবং ইজ ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার মান ট্রু। তো তাহলে আমাদের টাইপস্ক্রিপ্ট ফাইলে টোটাল 3টা ভেরিয়েবল আসছে, সিম্পল ভেরিয়েবল, মান্থ এবং ইজ অ্যাভেলেবল। সো প্রত্যেকটা ডাটা টাইপ ডিফারেন্ট। সিম্পল ভেরিয়েবলের ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, মান্থ ভেরিয়েবলের ডাটা টাইপ হচ্ছে লিস্ট অফ স্ট্রিং, এবং ইজ অ্যাভেলেবল এর ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান, যেটার ভ্যালু অ্যাসাইন করা হয়েছে ট্রু। এখন আমরা টাইটেল নামেও একটা দিয়ে রাখি, টাইটেল, যেটার টাইপ হবে স্ট্রিং, এবং আমাদের ক্লাসের আজকের নাম হচ্ছে ডাটা ইন্টারপোলেশন।
সো আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে প্রথমে আমরা ওয়ান হবে ওয়েলকাম ওয়েলকাম টু আমরা ভেরিয়েবল করেছি ওই ভ্যালুটা আমরা এখানে শো করতে চাই। সো টাইটেল ভেরিয়েবলে ডিক্লেয়ার করা আছে ডাটা ইন্টারপোলেশন এবং তাহলে আমাদের স্ক্রিনে দেখা যাবে ওয়েলকাম টু ডাটা ইন্টারপোলেশন। স্ক্রিনে দেখি হ্যাঁ আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কোড কাজ করেছে এবং ওয়েলকাম টু ডাটা ইন্টারপোলেশন দেখা যাচ্ছে। এরপরে আমরা ভেরিয়েবলটা দেখবো। তার আগে এটাকে যদি আমরা সেন্টারে নিয়ে যেতে চাই তাহলে আমরা একটা ডেভ নিব যেটার ক্লাস হবে স্টাইল দিতে হবে। হ্যাঁ ওয়েলকাম টু ইন্টারপোলেশন আমাদের এটা চলে আসলো এবং নিচে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন দেখাতে চাই তাহলে আমাদের একটা এইচআর নিতে হবে। হ্যাঁ আমাদের নিচে একটা হরাইজন্টাল লাইনও চলে আসলো। এখন আসলে আমরা একটু আগে যে 12 মাসের নাম দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম মান্থ, সেটা আমরা একটা লিস্টে দেখাবো। এই দুইটা ভেরিয়েবলের ডাটা টাইপ বুঝবো কিভাবে, মানে আমরা নতুন দেখলে? আর তাছাড়া ডাটা টাইপের যদি না জানি তাহলে ওইটার ভ্যালু যখন রিটার্ন করবো তখন যদি না জানি তো দেখা গেল অন্য ফরম্যাটে ডাটা রিটার্ন করাইলাম, এটা তো একটা এরর আসবে। এটা বুঝবো কিভাবে এটা কোন ফরম্যাটে আছে, কোন ডাটা টাইপে আছে এই দুইটা ভেরিয়েবল? অ্যাঙ্গুলারের একটা সুবিধা হচ্ছে ও ডাটা টাইপ ইনহেরিট করে নেয়। সো যেমন এই ক্ষেত্রে যে মান্থের ক্ষেত্রে কিন্তু আমি এটা ডাটা টাইপ যে লিস্ট এটা কিন্তু লিখি নাই। হ্যাঁ হ্যাঁ, টাইটেলের ডাটা টাইপ না লিখলেও কোনো সমস্যা নেই। আপনি দেখেন এই যে টাইটেলের এখানে আমি ডাটা টাইপটা লিখি নাই, কিন্তু তারপরও আসলে কোড ঠিকঠাক মতো ভাবেই কাজ করেছে। কারণ আমরা যে ধরনের ডাটা দিব ও সেটা বুঝে নেবে। হ্যাঁ বুঝে নেবে, বেশিরভাগ ক্ষেত্রে বুঝে নিবে। আচ্ছা তো আমরা মোটামুটি আমাদের পেজের একটা হেডার নিয়ে আসতে পেরেছি। এখন আমরা আমাদের 12 মাসের যে লিস্টটা ওই লিস্টটাকে আমরা প্রিন্ট করব। তো এই লিস্টটা প্রিন্ট করার জন্য আমরা একটা ডিভ নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি মান্থ। আগে কোডটা আমরা একটু দেখি। এখানে আমরা একটা সিলেক্টর নিয়েছি যেখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো এবং এই সিলেক্টরে আমরা হচ্ছে মান্থ গুলা দেখিয়েছি। এই মান্থ গুলো আসছে টাইপস্ক্রিপ্ট ফাইল থেকে। তো এখান থেকে আমাদের একটা জিনিস বোঝা উচিত যে আমরা চাইলে যে ভেরিয়েবল টাইপস্ক্রিপ্ট ফাইলে ডিক্লেয়ার করে সেই ভেরিয়েবলটার মান যে কোনো ইনপুট বক্সে আমরা দেখাতে পারি HTML ফাইলে। যেমন এখানে আমরা সিলেক্টর বা অপশন বক্সে আমরা মাসগুলার নেম চুজ করেছি এবং এখন এই নেমগুলো যদিও টাইপস্ক্রিপ্ট ফাইল থেকে আসছে, পরবর্তীতে এই নেমগুলো আসবে ডাটা থেকে ব্যাকএন্ড থেকে আমার টাইপস্ক্রিপ্ট ফাইলে আসবে HTML ফাইলে। আচ্ছা এটার কোডটা আমি একটু ব্যাখ্যা করি। কোডটা হচ্ছে HTML ফাইলের অপশন চুজ করার জন্য যে ইনপুট ফিল্ডটা সেটার জন্য প্রথমে হচ্ছে সিলেক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হয়, সিলেক্ট ট্যাগটা ইউজ করতে হয়, তারপর হচ্ছে অপশনের মধ্যে ভ্যালুগুলো দিতে হয়। যেমন আমি যদি একটা সিলেক্ট অপশন HTML ট্যাগ যদি নিয়ে আসি
তাহলে এই যে এই টুকু লেভেল পট, তারপর সিলেক্ট আইডি, অপশন ভ্যালু, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে হবে আর কি। তো এইটুকু যদি আমি একটু কপি করে এখানে বসিয়ে দেই, তাহলে দেখা যাবে যে কারের জন্য একটা অপশন বক্স চলে আসছে। এই যে চুজ দ্য কার, ভলভো, সাব, ওপেল, অডি। তো অ্যাঙ্গুলারের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে অপশন নিয়ে এসেছি। এখানে NG4, NG4 আসলে একটা ফর লুপের মতন কাজ করে। এছাড়া NG4, NGF এই ধরনের অসংখ্য জিনিসপত্র আছে, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। কিন্তু আপাতত আমাদের এই কোডটা বোঝার সুবিধার্থে NG4 আসলে একটা ফর লুপের মতন কাজ করে। এবং লেট আই অফ মান্থ, আমাদের মান্থ নামে আমরা একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি, যেখানে 12 মাসের নাম দেয়া আছে। তো আই দিয়ে প্রত্যেকটা মান্থ ধরেছি এবং ফর লুপ যেটা করছে এই প্রত্যেকটা মাস দিয়ে একটা অপশন ক্রিয়েট করে নিয়েছে। সো এরই পরিপ্রেক্ষিতে জাস্ট এই একটা সিঙ্গেল কোড আমার এখানে 12টা অপশনে কাজ করেছে আর কি। তো এইটুকুতে কারো কোনো কনফিউশন না থাকলে আমরা ডাটা বাইন্ডিং এর দ্বিতীয় টাইপটাতে যাব। ফর আই অফ মান্থ, এই কথাটা লেখার কারণটা কি? মানে এটা তো হচ্ছে যে জাস্ট একটা টেক্সট নাকি? লেট আই অফ মান্থস এই কথাটা হ্যাঁ, এই কথাটার মানে হচ্ছে NG4 প্রথমে চেক করবে যে মান্থে আমার কয়টা মাস ডিক্লেয়ার করা আছে। তো আমরা জানি মান্থে 12টা মাস ডিক্লেয়ার করা আছে। সো তারপরে সে লেট আয়ের মধ্যে প্রথম মাসটা নিবে এবং অপশনের মধ্যে ভ্যালু হিসেবে ওই মাসটাকে অ্যাসাইন করে দিবে। দ্যাট মিন্স যেটা করবে এই NG4, সে প্রথমে চেক করে দেখবে মান্থের প্রথম ভ্যালুটা হচ্ছে জানুয়ারি। তো সে প্রথমে ভ্যালু হিসেবে আয়ের ভ্যালু হিসেবে রাখবে জানুয়ারি এবং সে এরকম একটা HTML জেনারেট করবে। সুলতান ভাই, একটা ছোট কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। এইখানে লেট আই অফ এই তিনটা সিনটেক্স আর মান্থ ভেরিয়েবলের নাম, নাকি আমরা অন্য কোনো কিছু ইউজ করতে পারি? হ্যাঁ, মান্থ হচ্ছে ভেরিয়েবলের নেম, লেট হচ্ছে সিনট্যাক্স, এটাকে আপনাকে লেট ইউজ করা লাগবে। অফ সিনট্যাক্স, এটাকে আপনাকে অফ ইউজ করা লাগবে। কিন্তু আয়ের পরিবর্তে আপনি এমও এন ইউজ করতে পারেন এবং এমও এন থেকে আপনার এখানে প্রিন্ট করা লাগবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এখন এই জিনিসটাই ক্লিয়ার ছিল না। আশিক ভাই মনে হয় যে কোশ্চেনটা করেছিল, এখন মনে হয় অ্যানসারটা পেয়ে গেছো নিও। হ্যাঁ রাজু, থ্যাংক ইউ, এটাই কোশ্চেন ছিল আসলে। এবং এরপরে হচ্ছে মান্থের ভ্যালু হবে ফেব্রুয়ারি এবং অ্যাঙ্গুলার এরকম একটা HTML জেনারেট করবে। তো তাহলে আমরা যদি এখন তাকাই তাহলে দুইটা, প্রথম অপশনে 12টা মাস এবং পরের অপশনে 2টা মাস। তো যাই হোক, আমাদের পার্থক্য কি হলো? পার্থক্য হলো ভাইয়া, যেটা হলো ম্যানুয়ালি আমরা একটা একটা লিখতাম আর ওখানে ওই আই ধরাই লিস্ট থেকে আসছে যাবে পুরোটা, ওই মান্থের এই থেকে আসছে আর কি। যে কয়টা থাকবে চলে আসবে। হ্যাঁ, সুন্দর আনসার। এটাই যে আমরা এখানে একটা লাইন দিয়ে 12টা অপশন বক্স নিয়ে আসতে পেরেছি, আর এখানে যেটা করতে হচ্ছে যে আলাদা আলাদা করে লেখা লাগতেছে আর কি। এখানে আমার তো মান্থের অবশ্যই মধ্যে তো আছে আর কি 12টা মাস আর কি। মানে অ্যাকচুয়ালি ওখানে 12টা আছে না কয়টা আছে এটা আমি জানি না, বা জানার আমার তো মনে হয় দরকার। সেগুলো আসছে আর কি। কোন ডাটা হ্যাঁ, থেকে যদি আমি সিলেক্ট করি তখন তো আমার 12টা নাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে বা কমও থাকতে পারে, এই আর কি। মান্থ ভেরিয়েবলের মধ্যে
যা থাকবে তাই নিয়ে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে এরকমটা আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই, যে কয়টা আছে সেটা আমার জানা দরকার নেই, সবগুলোই এখানে নিয়ে আসবে। সো আমাদের এর পরের আমাদের ইন্টারপোলেশনটা মোটামুটি এখন ক্লিয়ার। ইন্টারপোলেশনে আমার একটা ভেরিয়েবল আমার টিএস ফাইলে, টাইপস্ক্রিপ্ট ফাইলে ডিক্লেয়ার করা থাকবে, এবং সেটাও যদি আমরা এইচটিএমএল ফাইল থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই ভেরিয়েবলটাকে দেয়া লাগবে। এর পরে আসছে প্রপার্টি বাইন্ডিং। সো প্রপার্টি বাইন্ডিং বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা নিয়ে আমরা এখন কাজ করব। ইন্টারপোলেশনের জন্য আমরা যেমন দুইটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতাম, প্রপার্টি বাইন্ডিং এর জন্য আমার থার্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। তো আমরা যদি আমাদের প্রপার্টি বাইন্ডিং এর জন্য একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে এনজি আমরা লিখে থাকি জেনারেট কম্পোনেন্ট অ্যাঙ্গুলার না প্রপার্টি বাইন্ডিং। প্রপার্টি বাইন্ডিং এটার একটা শর্টকাট কমান্ডও আছে, আমরা চাইলে এনজি জি সি লিখে এন্টার দিলেও আমাদের প্রপার্টি বাইন্ডিং নামে একটা কম্পোনেন্ট জেনারেট হয়ে যাবে। সো প্রপার্টি বাইন্ডিং এর এই কম্পোনেন্টও আমরা অ্যাপ কম্পোনেন্ট থেকে কল করব। ডাটা ইন্টারপোলেশনটাকে আপাতত আমরা একটু কমেন্ট করে রাখি। আমরা এখন অ্যাপ প্রপার্টি বাইন্ডিং নিয়ে কাজ করব। তো প্রপার্টি বাইন্ডিং এর HTML যদি আমরা একটু চেক করে দেখি, তাহলে প্রপার্টি বাইন্ডিং ওয়ার্কস এটা জাস্ট দেখা যাবে, এবং প্রপার্টি বাইন্ডিং ওয়ার্কস এটা দেখা যাচ্ছে। সো আমরা এখানে আগের মতো একটা ক্লাস ওয়েলকাম টু প্রপার্টি বাইন্ডিং। সো আমাদের ওয়েলকাম টু প্রপার্টি বাইন্ডিং এটা সেন্টারে চলে আসলো, এবং আমরা যদি একটা HR ট্যাগ ইউজ করি তো একটা হরাইজন্টাল লাইনে চলে আসলো। মোটামুটি এখন পেজটা একটা হেডার পেজ দেখাচ্ছে। সো এবার আমরা প্রপার্টি বাইন্ডিং। সো প্রপার্টি বাইন্ডিং সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ প্রপার্টি। যে কোনো HTML এর যে কোনো ইনপুট ফিল্ডেরই কিছু প্রপার্টি থাকে, যেমন আমরা বাটন ক্লিক করলে বাটনে ক্লিকটাকে সম্ভব না, বাটনে ক্লিক হচ্ছে ইভেন্ট বাইন্ডিং। প্রপার্টি বলতে আমরা যেমন বুঝি যে ইমেজের সোর্স হচ্ছে ইমেজ ট্যাগের একটা প্রপার্টি। ফার্স্ট অফ অল আমরা
যেটা করব সেটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ যদি নিয়ে আসি আমরা, আমরা নর্মাল HTML ট্যাগ দিয়ে কাজ করব, পরবর্তীতে হচ্ছে আমরা অ্যাঙ্গুলার সাহায্যে ওইটা কিভাবে আরো সহজ করা যায় ওই জিনিসটা দেখব। যেমন আমরা এখানে একটা সিম্পল ইমেজ ট্যাগ নিয়ে কাজ করতেছি, ইমেজ সোর্স। একটা ইমেজ আমরা এখন দেখাবো যে ইমেজটার উইথ হচ্ছে 42 এবং হাইট হচ্ছে 42। সো সেটার জন্য smiley.gf নামে একটা ইমেজ আমাদের এখানে থাকতে হবে, কিন্তু আমরা এখন কোনো ইমেজ এখানে ব্যবহার করব না। যেটা করব যে অনলাইনে একটা ইমেজ দেখে নিই। তো এখন আমাদের একটা ইমেজ দেখতে পাওয়ার কথা। হাইট উইথ বাড়াই দেন যে। ইমেজ ওপেন ইমেজ, সাইজটা বাড়াই দিতে হবে। সাইজ বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আমাদের বুয়েটের লোগো এখানে চলে আসছে। সো এটা নরমাল HTML ট্যাগ দিয়ে আমরা নিয়ে এসেছি। এখন আমরা দেখব প্রপার্টি বাইন্ডিং ইউজ করে আমরা কিভাবে জিনিসটা নিয়ে আসতে পারি। তো প্রপার্টি বাইন্ডিং এর জন্য আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে, এবং থার্ড ব্র্যাকেট আচ্ছা, থার্ড ব্র্যাকেট ইউজ করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রপার্টি বাইন্ডিং এর টাইপস্ক্রিপ্ট ফাইলে আমরা ইমেজ সোর্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যে ভেরিয়েবলটাতে থাকবে আমার এই ইমেজ লিংকটা। মানে ইমেজটা কোন জায়গা থেকে আসবে আর কি সেটা। সেটা যদি আমার পিসি থাকে পিসির লিংকটা এইটা দিয়ে পাথটা দিয়ে দেবো এরকম। হ্যাঁ, পিসি পাথটা আমরা দিয়ে দিব। আর এই ইমেজ সোর্সের সাথে আমরা এই ভেরিয়েবলটার সাথে আমরা এই ইমেজ সোর্সের একটা সংযোগ ঘটাবো প্রপার্টি বাইন্ডিং এর মাধ্যমে। অর্থাৎ সামগ্রিক কোডটা হবে এরকম। এখন সেম কোডটাই আমার পূর্বের মতন অ্যাটিটিউড করবে, এই যে আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটার মাধ্যমে আমরা প্রপার্টি বাইন্ডিংটা বুঝতে পারলাম। দ্যাট মিন্স আমার ইমেজ ট্যাগের একটা প্রপার্টি হচ্ছে সোর্স। এই সোর্সের সাথে আমরা টাইপস্ক্রিপ্ট ফাইলের ভেরিয়েবলের একটা কমিউনিকেশন করে ফেলেছি। এই জিনিসটাকে আমরা বলছি প্রপার্টি বাইন্ডিং। তো প্রপার্টি বাইন্ডিং সম্পর্কে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তার মানে আগে ইমেজটা দেখেছিলেন ডাইরেক্ট, আর এখন প্রপার্টি থেকে নিচ্ছেন আর কি, তাই তো? হ্যাঁ, এসআরসি অ্যাট্রিবিউটটা তো ওই এইচটিএমএল এর যেটা ছিল ওইটাই, শুধু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করে এটাকে প্রপার্টি হিসেবে ব্যবহার করতেছি। হ্যাঁ, এরকম করে সোর্স কোনো ট্যাগের অ্যাট্রিবিউটকে আমরা এরকম প্রপার্টি বানাতে পারবো যদি পারফেক্ট অ্যাট্রিবিউট হয়। হ্যাঁ, যেমন আপনার উইথ কিন্তু ইমেজের একটা প্রপার্টি। হ্যাঁ,
তো এখানে কিন্তু আমরা চাইলে উইথটাকেও আমরা প্রপার্টির আওতাধীনে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটাই কোশ্চেন ছিল এটা করতে হবে যে ইমেজ উইথ $420। সো ইমেজ উইথটা এখানে আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলে আগের মতোই দেখাবে বলে আমার বিশ্বাস। একটু চেক করা যাক। হ্যাঁ, আগের মতো দেখাচ্ছে। তো আপনারা বারবার ভাবতে পারেন যে আচ্ছা আমরা যদি উইথটা একটু চেঞ্জ করে দিই 620, তাহলে কিরকম হয়? তাহলে দেখতেই পাচ্ছেন এটা বড় হয়ে গেছে, এবং হাইটটাও যদি আমরা 620 দিয়ে রাখি, তো আমরা চাইলে হাইটটাকেও এর মাধ্যমে নিয়ে আসতে পারবো, প্রপার্টি বাইন্ডিং এর মধ্যে নিয়ে আসতে পারবো। ইমেজ হাইট, তো এখন ইমেজটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার ফুল পেজ জুড়ে চলে আসছে। তো আশা করি প্রপার্টি বাইন্ডিং এ নিয়ে আপনাদের আর কারো কোনো কনফিউশন নাই। তো এরপরে আমরা যাব, দ্যাট মিন্স আমরা ইমেজের এখানে কিন্তু ইমেজের 4টা প্রপার্টি আমরা ব্যবহার করেছি। একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে অল্ট, একটা হচ্ছে উইথ, এবং আরেকটা হচ্ছে হাইট। তো প্রত্যেকটা প্রপার্টিকে আমরা চাইলে প্রপার্টি বাইন্ডিং এর আওতাধীনে নিয়ে আসতে পারি। এখন আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন, তাহলে হচ্ছে আমরা প্রোগ্রামিং কোডে কিভাবে বুঝবো কোন প্রপার্টি বাইন্ডিং এর আওতাধীনে নিয়ে আসা উচিত? ওই কোশ্চেনের আনসার হচ্ছে সময়ের প্রয়োজনে আপনাকে বিভিন্ন প্রপার্টি বাইন্ডিং এর আওতাধীন নিয়ে আসতে হবে। এটা আপনি যে সিচুয়েশনে পড়বেন ওই সিচুয়েশনে আপনাকে বলে দিবে আপনি কোন প্রপার্টি বাইন্ডিং এর আওতাধীনে নিয়ে আসতে পারবেন আর কোন সিচুয়েশনে আপনি আনবেন না। আচ্ছা, ইয়ে ভাই, সুলতান ভাই, একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে যদি এরকম হয় যে আমি এই লগোটা আমার ধরেন যে আলাদা আলাদা 10টা ইয়ের মধ্যে দেখাবো, আহ, আপনার হচ্ছে যে কম্পোনেন্টের মধ্যে দেখাবো। সো একটা একটা কম্পোনেন্টের প্রপার্টি বাইন্ডিং কে অন্য কম্পোনেন্ট ইউজ করার কোনো ওয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, একটা হ্যাঁ, সেটারও ওয়ে আছে। আমরা চাইলে এই প্রপার্টি বাইন্ডিং এর কম্পোনেন্টটাতে আমরা কিন্তু চাইলে আমাদের ইন্টারপোলেশনের কম্পোনেন্টটাও ব্যবহার করতে পারি। যেমন ইন্টারপোলেশনের কম্পোনেন্টটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখা যাক কেমন হয়। তাহলে প্রথমে হচ্ছে ইন্টারপোলেশনের কন্টেন্টটা শো হবে, পরে হচ্ছে প্রপার্টি বাইন্ডিং এর কন্টেন্টটা শো হবে। যেমন প্রথমে ইন্টারপোলেশনের কন্টেন্টটা শো হচ্ছে, দেন প্রপার্টি বাইন্ডিং এর কম্পোনেন্ট শো হচ্ছে। আর কারো কোনো কোশ্চেন? প্রশ্নটা হচ্ছে এই যে প্রপার্টি বাইন্ডিং এর যে এই ভ্যালুটা, এটা আমি ইন্টারপোলেশনে দেখাইতে চাচ্ছি। যে রাশিক ভাই বলতেছিলেন যে একটা একটা মানে একটা কম্পোনেন্টের বাইন্ডিংসটাকে আমি আরেকটা কম্পোনেন্টে দেখাতে পারবো কিনা, ওইটা না দেখায়, ওই কম্পোনেন্টকে না দেখায় শুধু এই ভ্যালুটা। আসলে মানে আপনি তো একটা কম্পোনেন্ট ক্রিয়েট করবেন শুধুমাত্র কিছু পার্টিকুলার টাস্কের জন্য। হ্যাঁ, ওইটাও করা যাবে, ওইটাও আমরা দেখবো। করা যাবে হ্যাঁ, কিনা আপনার প্রশ্নটা ছিল, হ্যাঁ, করা যাবে। প্রত্যেকটা করা কম্পোনেন্ট যাবে। করতে পারবো কিনা? জি ভাই। এক কম্পোনেন্টের ভ্যারিয়েবলের ভ্যালুকে আমরা অন্য কম্পোনেন্টে ব্যবহার করতে পারবো। সেটাকে আমরা বলি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, এবং আমরা একটু পরেই প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা দেখব। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের আসছে ইভেন্ট বাইন্ডিং। ইভেন্ট বাইন্ডিং এর সাথে আপনারা পরিচিত যে কোনো একটা ইভেন্টের
কারেসপন্ডিং যে বাইন্ডিংটা সেটাকে ইভেন্ট বাইন্ডিং বলে থাকি। যেমন আমরা যখন কোনো একটা বাটনের ক্লিক করি তখন বাটন HTML ট্যাগের ক্লিক ইভেন্টটা ফায়ার হয়। তো সেই ধরনের কেসগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের লাগবে ইভেন্ট বাইন্ডিং। So when a user interacts with an application, it generates an event. এবং কয়েকটা পপুলার ইভেন্ট হলো কিবোর্ড মুভমেন্টস, এ মাউস ক্লিক, এ মাউস ওভার, এগুলা। সো এই ইভেন্টগুলো আসলে কিছু অ্যাকশনের মাধ্যমে হ্যান্ডেল করতে হয়। তো এই ক্ষেত্রেই আমাদের ইভেন্ট বাইন্ডিংটা আমাদেরকে বেশ ভালো মতো সহায়তা করে, এবং এখন আমরা সরাসরি ইভেন্ট বাইন্ডিং এ চলে যাব। সো এখন নতুন আরেকটা কম্পোনেন্ট জেনারেট করব, সেটা হচ্ছে ngGC ইভেন্ট বাইন্ডিং। তো ইভেন্ট বাইন্ডিং এটার ইউনিক আইডিয়া হচ্ছে অ্যাপ ইভেন্ট বাইন্ডিং, এবং ইভেন্ট বাইন্ডিং থেকে আমরা কল করব রুট কম্পোনেন্ট থেকে। আমরা প্রপার্টি বাইন্ডিংটাকে হাইড করে দিচ্ছি। সো আমাদের এখন ইভেন্ট বাইন্ডিং এর কোড কল হবে, এবং ইভেন্ট বাইন্ডিং এর HTML এ ইভেন্ট বাইন্ডিং ওয়ার্ডস দেখা যাচ্ছে। তো আমরা যদি দেখি তাহলে আউটপুটে ইভেন্ট বাইন্ডিং ওয়ার্ডস দেখা যাচ্ছে। তো এখানেও আমরা আগের গুলোর মতোই সেন্টারে ইয়ে নিয়ে আসবো, কন্টেন্ট নিয়ে আসবো, টেক্সট অ্যালাইন সেন্টার। Welcome to event binding. তো আমাদের ইভেন্ট বাইন্ডিং হয়ে গেল, হেডারটা আমরা দেখালাম। এখন আমরা কোডিং এ চলে আসবো। তো কোডিং এর জন্য আমরা একটা ইনপুট ফিল্ড নিব। ইনপুট ফিল্ডের টাইপ হচ্ছে টেক্সট, এবং ভ্যালু হচ্ছে আসলাম ভাই ইজ আওয়ার হিরো। ভাই আসলাম ভাই লাল হয়ে গেল কেন? লজ্জায় আসলাম ভাই, এত লজ্জা পেলে হবে? না না, লজ্জা পাচ্ছে না তো ভাই। তাহলে লাল হলেন কেমন? তাহলে লাল হল কেন না? ভাই নির্লজ্জ। পুরো লেখাটা কিন্তু ওনার নামটা লাল হয়ে গেছে। আচ্ছা, সো এখানে আমরা একটা টেক্সট বক্স দেখতে পাচ্ছি, যেটার ভ্যালু হচ্ছে আসলাম ভাই ইজ আওয়ার হিরো। তো এখন আমরা আরেকটা বাটন নিব। এই বাটনে লিখবো আমরা ক্লিক মি টু চেঞ্জ আসলাম ভাই
স্ট্যাটাস। তো আমরা এখানে এখন একটা বাটন দেখতে পাচ্ছি, যেখানে বাটনটার ক্লাস ওকে। তো এখানে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি। আসলাম ভাই, আপনার স্ট্যাটাস এখন চেঞ্জ হয়ে যাবে হিরো থেকে। তো আমরা এখানে একটা বাটন আচ্ছা, এখানে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি, যে বাটনটা একটু পরে কাজ হবে আসলাম ভাই চেঞ্জ করে দেওয়ার জন্য আর কি। সো আমরা এখন বাটনে ক্লিক করলে একটা ইভেন্ট ফায়ার করব। ক্লিক করলে টাইপ স্ক্রিপ্টে একটা ফাংশন কল হবে। হ্যাঁ, টাইপ স্ক্রিপ্ট ফাইলের ফাংশনটা যেটা করবে, এই টেক্সট বক্সে টেক্সটটা চেঞ্জ করে দিবে। তো এই কাজটা করতে পারলে আমাদের একসাথে অনেকগুলো কাজ হয়ে যাবে। তো ইন দ্যাট কেস আমরা বাটনের ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করব। প্রপার ইভেন্ট বাইন্ডিং এর জন্য ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়, এটা আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এবং বাটনে ক্লিক করলে আমরা একটা ফাংশন কল করব, যে ফাংশনটা আসলে আমাদের ইভেন্ট বাইন্ডিং এর টাইপ স্ক্রিপ্ট ফাইলে জেনারেট করতে হবে। তো কল ফাংশন নামে আমাদের একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করতে হবে। আমরা আগে দেখব যে আমাদের যে ইভেন্টটা ফায়ার হয়েছে ওই ইভেন্টটা আসলে আমাদের কাছে কি নিয়ে আসে। সো যেটা আমরা করেছি এইমাত্র, খুবই সিম্পল একটা কোড। বাটনের ক্লিকের এগেইনস্টে একটা ক্লিক ইভেন্ট ফায়ার করেছি, এবং ওই ক্লিক ইভেন্টে যেটা হবে সেটা হচ্ছে কল ফাংশন নামে একটা ফাংশন কল হবে। ওই কল ফাংশনটা আমরা ইভেন্ট বাইন্ডিং এ লিখেছি। তো আমরা যদি একটু চেক করি, তো এখানে অবজেক্ট মাউস ইভেন্ট নামে আমরা একটা অ্যালার্ট দেখতে পাচ্ছি, যে কোডটা আমরা এই যে এখানে লিখেছি আর কি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ইনপুটের ভ্যালুটা চেঞ্জ করা। তো ইনপুটের ভ্যালুটা চেঞ্জ করার জন্য আমরা প্রপার্টি বাইন্ডিং ইউজ করতে পারি, এবং সেটা হচ্ছে যে এখানে এই ভ্যালু প্রপার্টিকে আমরা ক্যাচ করলাম। প্রপার্টি বাইন্ডিং আপনাদের মনে আছে, আমাদের প্রপার্টি বাইন্ডিং এর জন্য এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। সিম্পল ভ্যারিয়েবল আসলাম ভাই ইজ আওয়ার হিরো, এই জিনিসটা লিখলাম। সো এটা হচ্ছে প্রপার্টি বাইন্ডিং। প্রপার্টি বাইন্ডিংটা আমরা এখনো আগের মতো আউটপুট আছে, বাটনে ক্লিক করলে টেক্সট বদলাচ্ছে না, কিন্তু এখন আমরা সেটা করব। সেটা হচ্ছে যে কল ফাংশনের মধ্যে আমরা এই ভ্যারিয়েবলটার, তাহলে আমাদের আসলাম ভাই is now our villain.
হিরো থেকে ভিলেন না মানে সেলিব্রিটি বানায় দিই। ভাই 2 দিন আগে তো হিরো ছিল, আজকে ভিলেন বানাই দিলেন। এটাই ভাই, সময়ের প্রয়োজনে একজনকে হিরো হইতে হয়, কয়েকদিন পরে আবার সেই ভিলেন হয়ে যায়। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি, হ্যাঁ আমাদের কোডটা ঠিকঠাক মতো ভাবেই কাজ করছে। আসলাম ভাই এখন আমাদের কাছে ভিলেন হিসেবে পরিচিতি লাভ করছে। কাজেই সিম্পল একটা কোডের মাধ্যমে আমরা ইভেন্ট বাইন্ডিং এবং প্রপার্টি বাইন্ডিং দুইটাই দেখালাম। তো এর পরবর্তীতে আমরা তাহলে টোটাল 3 ধরনের ডাটা বাইন্ডিং দেখেছি। একটা হচ্ছে ইন্টারপোলেশন, একটা হচ্ছে প্রপার্টি বাইন্ডিং, আর একটা হচ্ছে ইভেন্ট বাইন্ডিং। আমাদের 4 প্রকারের ডাটা বাইন্ডিং এর মধ্যে লাস্ট এক ধরনের বাইন্ডিং বাকি রয়েছে, সেটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিং। তো টু ওয়ে ডাটা বাইন্ডিং এর জন্য আমার প্রথমে থার্ড ব্র্যাকেট পরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে একটা কিওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে এনজি মডেল। তো টু ওয়ে ডাটা বাইন্ডিং আসলে ইউজারকে হেল্প করে যে টাইপস্ক্রিপ্ট ফাইল থেকে ভিউতে ডাটা নেওয়া এবং ভিউ থেকে হচ্ছে এচটিএমএল ফাইলে ডাটা নেওয়া, অর্থাৎ বাই ডিরেকশনালিটি। টু ওয়ে ডাটা বাইন্ডিং এর মাধ্যমে আমরা বাই ডিরেকশনালিটি অ্যাচিভ করতে পারি এবং এই ক্ষেত্রে এনজি মডেল ডিরেক্টিভটা ব্যবহার করতে হয়। যেমন আমরা আচ্ছা নতুন একটা কম্পোনেন্ট আমরা জেনারেট করি, এনজি নিউ টু ওয়ে ডাটা বাইন্ডিং। এনজি নিউ না, এনজি সি। টু ওয়ে ডাটা বাইন্ডিং নামে একটা কম্পোনেন্ট, তো এখানে আমরা সিলেক্টরটা নিয়ে নিব। এই সিলেক্টরটা টু ওয়ে ডাটা বাইন্ডিং কম্পোনেন্টের ইউনিক আইডি জেনারেট করে, সেটা আমরা কল করব রুট কম্পোনেন্টের এইচটিএমএল ফাইল থেকে এবং অ্যাপ ইভেন্ট ডাটা বাইন্ডিং থেকে আমরা বন্ধ করে দিলাম। তো এই ক্ষেত্রে টু ওয়ে ডাটা বাইন্ডিং ওয়ার্কস এই জিনিসটা কল হলো। আমরা যদি টু ওয়ে ডাটা বাইন্ডিং এ চলে যাই তাহলে এখানে আমরা আগের মতোই একটা হেডার বিশিষ্ট পেজ বানিয়ে ফেলবো, ডিপ ক্লাস স্টাইল হবে টেক্সট অ্যালাইন সেন্টার, ওয়েলকাম টু ওয়ে ডাটা বাইন্ডিং। তো এখানে আমরা একটা হরাইজন্টাল লাইন নিয়ে আসবো। তো আমাদের একটা হরাইজন্টাল লাইনও চলে আসলো।
সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড নিব। আমরা প্রপার্টি বাইন্ডিং এর ইনপুট ফিল্ডটাই কপি করে নিয়ে আসি। প্রপার্টি না তো ইভেন্ট। ইভেন্ট বাইন্ডিং থেকে আমরা আমাদের টেক্সটটাকে কপি করে নিয়ে এসেছি এবং ইন দ্যাট কেস সিম্পল ভেরিয়েবল নামে আমাদের টাইপস্ক্রিপ্ট ফাইলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। সিম্পল ভেরিয়েবল, সিম্পল বানানটা মেবি ভুল হয়েছে। তো আমরা যদি এখন ইয়ে করতে সিম্পল ভেরিয়েবল লেখাযুক্ত একটা টেক্সট ফিল্ড চলে আসছে। সো ডাটা বাইন্ডিং এর জন্য আমাকে যেটা করা লাগবে যে এনজি মডেল এই ডিরেক্টিভসটা ইউজ করা লাগবে। এনজি মডেল এবং এই যে সিম্পল ভেরিয়েবলটার মান আমরা নিচে দেখাতে চাই। হ্যাঁ, যে কিসে দেখাবো? নিচে একটা পি ট্যাগ এর মধ্যে দেখাবো, প্যারাগ্রাফ ট্যাগ এর মধ্যে দেখাবো। সিম্পল ভেরিয়েবল, এটা টাইপটা হবে স্ট্রিং। এখানে একটু এরর হচ্ছে, আমি একটু গুগল সার্চ করে দেখি এনজি মডেলের সিনট্যাক্সটা কিরকম, যে মডেলের সিনট্যাক্সটা কি চেঞ্জ হয়েছে কিনা। এনজি মডেল এক্সাম্পল,
এনজি মডেল এটা আমাদের কোড অনুযায়ী কাজ করার কথা। হ্যাঁ, ফুল নেম স্ট্রিং। আচ্ছা, সম্ভবত আমাদের এনজি মডেলটা ইম্পোর্ট করতে হবে। আমাদের মডিউলটা ইম্পোর্ট করা লাগবে অ্যাপ মডিউল থেকে। এবং এই ফন্টস মডিউলটা এনজি মডিউলের ইম্পোর্ট করা লাগবে। এখন আশা করি এটা কাজ করবে। হ্যাঁ, এই যে আসলো। তো এখানে টু ওয়ে ডাটা বাইন্ডিং বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে একটু বলি। এখানে আমার ইনপুট ফিল্ডের সাথে আমি একটা ভেরিয়েবল ম্যাচ করেছি। এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে টাইপ স্ক্রিপ্ট ফাইলে, এবং ওই টাইপ স্ক্রিপ্ট এর এই ভেরিয়েবলটা আমি হচ্ছে নিচে শো করেছি। এই ক্ষেত্রে আমাদের কাছে যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে আমরা ইনপুট ফিল্ডে যা লিখবো তাই হচ্ছে এখানে শো হবে। তো এটা যেটা হবে সেটা হচ্ছে যে ইনপুট ফিল্ডে আমরা যেটা লিখবো ওই ভ্যালুটা টাইপ স্ক্রিপ্ট ফাইলের এই ভেরিয়েবলে আসবে, এবং সাথে সাথে এই ভেরিয়েবলের এই ভ্যালুটা নিচে প্রিন্ট হবে। সো আমরা একটু যদি থিওরিতে দেখি, উই হ্যাভ চেঞ্জ স্ট্যাটাস অফ আসলাম বাই ফ্রম হিরো টু ভিলেন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টেক্সট বক্সে আমরা যেটা লিখেছি ঠিক সেম জিনিসটাই নিচে প্রিন্ট হয়েছে। এই জিনিসটাকে আসলে আমরা বলছি টু ওয়ে ডাটা বাইন্ডিং। তো টু ওয়ে ডাটা বাইন্ডিং নিয়ে কারো কোনো কোশ্চেন আসছে কিনা? ভাই এনজি মডেলটা ইউজ করার আগে কি ওইটাকে ইম্পোর্ট করে নিতে হবে ওই টিএস ফাইলের মধ্যে? হ্যাঁ, এটা ইম্পোর্ট করে নিন। অ্যাপ মডিউলে ওইটা ফন্টস মডিউলটাকে ইম্পোর্ট করে নেওয়া লাগবে।
যেমন এই যে আমরা ফর্ম মডিউলটাকে এখানে ইম্পোর্ট করেছি এবং শুধু ইম্পোর্ট করলে হবে না, এই ইম্পোর্টের মধ্যে আমাদের এই ফর্মস মডিউলটা দিতে হবে। এই টু ওয়ে ডাটা বাইন্ডিংটা আসলে কোথায় কোথায় কাজে লাগে? এটা সময়ের প্রয়োজনে আপনাকে এমনিতেই টু ওয়ে ডাটা বাইন্ডিং নিয়ে কাজ করতে বাধ্য করবে। এমনিতে হচ্ছে আমি যদি এমন একটা ইনপুট টেক্সট ফিল্ড নেই যেটার ভ্যালুটা আমি ইমিডিয়েটলি পরের সেকশনে দেখাতে চাই, তো ওই জিনিসটা আমরা এখানে কাজ করতে পারবো আর কি। আমরা এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টের ভেরিয়েবল ভ্যালুটা চেঞ্জ করতে চাই এই ধরনের ক্ষেত্রে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তা নাহলে আমরা একটু সামনে অগ্রসর হই। যেমন এই যে এখানে টু ওয়ে ডাটা বাইন্ডিংটা আমরা যেটা দেখেছি যে ইনপুট ফিল্ডে যেটা লিখেছি সেটাই নিচে চলে এসেছে। তো ইন্টারপোলেশন এবং ইভেন্ট বাইন্ডিং নিয়ে আমরা আরো একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আশিক ভাই একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে এক কম্পোনেন্টের ভ্যালু অন্য কম্পোনেন্টে আমরা ইউজ করতে পারি না, বা এক কম্পোনেন্টের ভেরিয়েবলের ভ্যালু আমরা অন্য কম্পোনেন্টে ইউজ করতে পারি কিনা। সো আনসার হচ্ছে ইয়েস, আমরা এক কম্পোনেন্টের ভেরিয়েবলের ভ্যালু অন্য কম্পোনেন্টে ইউজ করতে পারি, এবং সেক্ষেত্রে একটা কম্পোনেন্টকে আমরা বলে থাকি প্যারেন্ট, আরেকটা কম্পোনেন্টকে বলে থাকি চাইল্ড। অর্থাৎ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ কন্টিনিউ করে আমরা এক ভেরিয়েবলে এক কম্পোনেন্টের ভেরিয়েবলের ভ্যালু অন্য কম্পোনেন্টে দেখাতে পারি। তো আমরা এখন দেখব যে কম্পোনেন্ট এ থেকে প্যারেন্ট কি হবে চাইল্ড কি হবে মানে? হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন, এটার আনসারটা আমরা একটু পরে দিচ্ছি। তো এখন আমরা যেটা করব যে প্যারেন্ট কম্পোনেন্টে একটা মেসেজ নিব, সেটা হচ্ছে প্যারেন্ট মেসেজ। তার আগে হচ্ছে আমরা এখন দুইটা কম্পোনেন্ট জেনারেট করে ফেলবো। যেহেতু আমাদের চারটা কম্পোনেন্ট ছিল চার ধরনের ডাটা বাইন্ডিং এর জন্য, এবং এখন আমরা লাস্টলি দেখতেছি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। তো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের জন্য আমি আরো দুইটা কম্পোনেন্ট জেনারেট করব। একটা হচ্ছে এনজি প্যারেন্ট, আরেকটা হচ্ছে এনজি জিসি চাইল্ড। তো আমাদের প্যারেন্ট এবং চাইল্ড ক্রিয়েট করা হয়ে গেল, এবং আমরা প্যারেন্টের কম্পোনেন্টে একটা ভেরিয়েবল নিব। এটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জাস্ট প্যারেন্ট ক্লাসে নিচ্ছি, এবং ডাটা ইজ পাসিং, অর্থাৎ আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডাটা পাঠাবো, এবং হ্যাঁ চাইল্ড কম্পোনেন্ট এবং প্যারেন্ট এখন আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টকে কল করব। তার আগে হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্টটাকে আমরা রুট কম্পোনেন্ট থেকে কল করা লাগবে। তো প্যারেন্ট কম্পোনেন্টের টাইপস্ক্রিপ্ট ফাইলে আমি গেলাম, অ্যাপ প্যারেন্ট এই জিনিসটা নিয়ে আসলাম, সেক্টরটা নিয়ে আসলাম, এবং অ্যাপ কম্পোনেন্ট থেকে আমরা এখন প্যারেন্ট কম্পোনেন্টটাকে কল করব। তো আগের মতোই
প্যারেন্ট ওয়ার্কস দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট কল করব। তো প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট কল করতে হলে আমাকে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে স্ক্রিনে দেখা যাচ্ছে চাইল্ড ওয়ার্কস, কারণ রুট কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্ট কল করা হয়েছে, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট কল করলাম। তো আমাদের এক্সপেকটেশন কাজ করেছে এবং সেটা দেখা যাচ্ছে চাইল্ড ওয়ার্কস। এখন আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না, সেটা নেটের কারণে কিনা আর সবাই দেখতে পাচ্ছে কিনা ক্লিয়ারলি। আমি তো কিছু কিছু স্কিপ করে চলে যাচ্ছে, অনেকটা স্লোলি আসতেছে, আর কিছু কিছু স্কিপ করে চলে যাচ্ছে। এটা অন্যদের ক্ষেত্রে হচ্ছে কিনা জানি না। জি আমাদের ক্ষেত্রেও হচ্ছে। স্লো আসতেছে। হয়ে যাচ্ছে। সুলতান ভাই, নেটটা মনে হয় আপনার দিকে একটু স্লো হচ্ছে, তো আপনি একটু স্লোলি মুভ করলে আমরা আবার দেখতে পারবো আশা করি। ওকে, আমি একটু দেখি নেটের তো। কথা আর স্ক্রিনের সাথে মিলতেছে না আর কি। আমি একটু স্লোলি আগাই। এখন আমরা যেটা এইমাত্র করলাম সেটা হচ্ছে রুট কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্ট কল করলাম এবং প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট কল করলাম, কিন্তু প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে আমরা এখনো কোনো ডাটা পাঠাইনি। ওই জিনিসটাই আমরা এখন দেখব। তো সেটার জন্য যেটা করতে হবে, আমাকে চাইল্ড ক্লাসে মেসেজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমি চাইল্ড ক্লাসে গেলাম, মেসেজ নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ারও করলাম, ডাটা ফ্রম প্যারেন্ট। স্ক্রিন দেখাই যাচ্ছে না। সুলতান ভাই মনে হয় যে 15-20 সেকেন্ডের একটু বিরতি নিলে আপনার জন্য সুবিধা হবে। স্ক্রিনটা আমাদের এখানে আসুক, তারপরে একটু কথা বললে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? ব্রাউজারটা দেখা যাচ্ছে, এখন আগে ব্রাউজার ওপেন করছি, ব্রাউজারটা দেখা যাচ্ছে। ব্রাউজারটা দেখতে পাচ্ছি। তাহলে তো আসলে একটা বিশাল মানে টাইম কনজিউম হচ্ছে মনে হচ্ছে। স্ক্রিন শেয়ারটা স্টপ করে আরেকবার স্টার্ট করে দেখতে পারেন। এখন কি দেখা যাচ্ছে? স্কাইপের স্ক্রিন দেখা যাওয়ার কথা। হ্যাঁ সুলতান ভাই, এখন দেখা যাচ্ছে। আপনি যান দেখি ওই স্ক্রিনে কি অবস্থা, মানে এডিটরে যান ভিএস কোডে, তাহলে বোঝা যাবে। আমরা স্কাইপের হ্যাঁ। স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, আমি তাহলে চাইল্ড কম্পোনেন্ট ক্লাসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মেসেজ। হ্যাঁ, আমি প্যারেন্ট ক্লাস থেকে যে ডাটাটা পাবো চাইল্ড ক্লাসের এই মেসেজ ভেরিয়েবলে ওই ডাটাটা স্টোর করে রাখবো। এটা হচ্ছে আমার প্ল্যানিং। এবং প্যারেন্ট ক্লাসেও আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে প্যারেন্ট মেসেজ নামে।
আমার প্ল্যানিং হচ্ছে প্যারেন্ট ক্লাসের এই প্যারেন্ট মেসেজ ভেরিয়েবলটার ভ্যালু আমি চাইল্ড ক্লাসের এই চাইল্ড মেসেজ এই ভেরিয়েবলে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার প্ল্যানিং। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে এখন। আসতেছে হয়ে, কিন্তু বাট স্লো আছে আর কি এখন একটু। ওকে, তো আস্তে আস্তে মুভ করলে বেটার হয় আর কি। হ্যাঁ ঠিক আছে। তো প্যারেন্ট ক্লাসে আমরা প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস থেকে কল করেছি এবং প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে ডাটা পাঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে। তো আমরা থার্ড ব্র্যাকেটটা নিলাম এবং এই থার্ড ব্র্যাকেটে চাইল্ড ক্লাসের ভেরিয়েবলটাকে নিয়ে আসতে হবে। চাইল্ড ক্লাসের ভেরিয়েবলটা হচ্ছে চাইল্ড মেসেজ। চাইল্ড মেসেজ আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, সমান চিহ্ন দিয়ে আমাদের ডাবল কোটেশন ইউজ করা লাগবে এবং এই ডাবল কোটেশনে আমাদের প্যারেন্ট ক্লাসের প্যারেন্ট মেসেজ ভেরিয়েবলটা নিয়ে আসতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলটার ভ্যালু আমার চাইল্ড ক্লাসের চাইল্ড মেসেজ ভেরিয়েবলে চলে যাবে। এখানে একটু এরর দেখা যাচ্ছে, কি এরর আমরা একটু দেখি। ও, চাইল্ড ক্লাসের ভেরিয়েবলটার আগে ইনপুট @input এই জিনিসটা দেয়া লাগবে। চাইল্ড ক্লাসের ভেরিয়েবলের আগে ইনপুট এই ট্যাগটা ইউজ করা লাগবে। তো যেহেতু চাইল্ড মেসেজে আমরা ইনপুট ট্যাগ দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এখন যেটা হবে সেটা হচ্ছে যে প্যারেন্ট ক্লাসের এই প্যারেন্ট মেসেজ ভেরিয়েবল চাইল্ড ক্লাস চাইল্ড মেসেজে চলে এবং আমরা চাইল্ড মেসেজে এই চাইল্ড মেসেজের HTML এ এই ভ্যালুটা আমরা আমরা মেসেজটা শো করতে হলে ইন্টারপোলেশনের সাহায্য নেওয়া লাগবে। আমরা আজকে ইন্টারপোলেশন দেখেছি। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই চাইল্ড মেসেজটার ভেরিয়েবল এখানে প্রিন্ট করে দিব। তো এটা হবে, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের এই প্যারেন্ট মেসেজের ভ্যালুটা ডাটা ইজ পাসিং, এই ভ্যালুটা চলে যাবে চাইল্ড ক্লাসের চাইল্ড মেসেজ ভেরিয়েবলের কাছে এবং চাইল্ড কম্পোনেন্ট থেকে আমরা এই চাইল্ড মেসেজটা প্রিন্ট করেছি। আমাদের স্ক্রিনে দেখা যাবে ডাটা ইজ পাসিং। আমরা যদি অ্যাপ্লিকেশনটা রান করাই আরেকবার, তো এই যে ডাটা ইজ পাসিং এখানে দেখা যাচ্ছে। তো এই জিনিস আশিক ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিল যে
প্যারেন্ট ক্লাস থেকে আমরা কিভাবে চাইল্ড ক্লাসে ডাটা পাস করতে পারি। তো ওই জিনিসটার জন্য আমরা নতুন একটা ট্যাগ শিখলাম, সেটা হচ্ছে @input। আবার কিভাবে চাইলে আমরা চাইল্ড ক্লাস থেকেও প্যারেন্ট ক্লাসে ডাটা পাঠাতে পারি, সেটার জন্য আমাদের @output এই ট্যাগটা ইউজ করা লাগবে। তো সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবেই থাকলো। আজকে আমরা আমাদের লেকচারে বেশ কয়েকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস কভার করেছি। 4 ধরনের ডাটা বাইন্ডিং, এনজি। হ্যাঁ বলেন। আমার এই এক কম্পোনেন্টের ভ্যালু আরেক কম্পোনেন্টে পাস করার পেছনে যে জিনিসটা প্রথমে মাথায় আসছে সেটা হচ্ছে যে আমি যখন একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমি হেডার অংশ একটা রেখেছি, তো আমি ধরে নিচ্ছি হেডার আমার একটা কম্পোনেন্ট। তো আমি লগ ইনের ইনফরমেশনের পরে ইউজার নেম, আইডি এইসব আমি লগ ইনের ওখানে রেখে দিয়েছি। তো আমি যখন বিভিন্ন ট্রানজাকশনাল পেজগুলোতে মুভ করব, এই ট্রানজাকশনাল রিজন হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। সো এই কম্পোনেন্টে আসলে আমার ওই ইউজার নেমটা পাস করার বা ইউজার আইডিটা পাস করার জন্য আমি ওটা চেয়েছিলাম। সো এইটাই তো মেথড। মানে আমরা যদি করতে চাই, এখন আপনি যেটা দেখালেন প্যারেন্ট। ওকে। আরেকটা জিনিস সুলতান ভাই, আপনার হচ্ছে যে ওই ইয়েটা না, মানে এটা অন্য ইস্যু, আপনি উত্তর পেয়ে গেছি। আর হচ্ছে আপনি অবশ্যই এটা একটু গিটে দিয়েন। গতকালকে আমার গিটের ওই প্রজেক্ট অনেক হেল্প করেছে আমার নিজের কাজ করতে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি এই প্রজেক্টটা দিয়ে দিব আর কি। সুলতান ভাই, আসাম ভাই বলেন। হ্যাঁ এইখানে তাহলে আপনি আমি তো এক ভিলেন জায়গা হয়ে থেকে গেছেন আরেক ভাই। জায়গায় ডাটা পাঠাচ্ছি, ঠিক আছে? চাইল্ড থেকেও প্যারেন্ট, প্যারেন্ট থেকেও চাইল্ডে পাঠাচ্ছে, তাহলে এখানে আসলে চাইল্ড আর প্যারেন্টের মানেটা কি? এটা বোঝার সুবিধার্থে আমরা বললাম যে প্যারেন্টস এখানে থেকে যেহেতু আমি দুই চাইল্ডে। জায়গা থেকে ডাটা পাঠাবো দুই জায়গায়, তাহলে তো আসলে চাইল্ড প্যারেন্টটা কি জন্য সেটাই বলছিলাম আর কি। আচ্ছা, এখানে বোঝার সুবিধার্থে আমি ইউজ করেছি আর কি, প্যারেন্ট থেকে চাইল্ডে ডাটা পাঠাচ্ছি, চাইল্ড থেকে প্যারেন্টে ডাটা পাঠাচ্ছি। আপনি একটা যদি ফ্রেন্ডস দিতে প্যারেন্টস পারেন চাই, আসলাম ভাই, হ্যাঁ ফ্রেন্ডস দিতে পারেন, তাহলে ফ্রেন্ডস থেকে Friends। ফ্রেন্ডসে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে প্রথম যে জায়গায় বানাবেন সেটা প্যারেন্ট, তারপরে যত জায়গায় যাবে সেগুলো চাইল্ড। ঠিক আছে। সুলতান ভাই, ওই যে আরিফ একটা ইয়ে দেখাইছিল, প্রজেক্ট দেখাইছিল, ওইটা কি আমরা একটু 2 মিনিট দেখতে পারি? ও ওনার ওই জিনিসটা আমার একটু একটা জিনিস জানার ছিল। স্ক্রিনশট আচ্ছা দিয়েছিলেন। ঠিক আছে, আমি হচ্ছে আমার প্রেজেন্টেশনটা হ্যাঁ প্লিজ। করি, তারপর আর কি আমাদের আজকে লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই মনে হচ্ছে, তো আমাদের আজকে এখানেই শেষ। তবে যাওয়ার আগে আমরা প্রজেক্ট একটু দেখবো। ভাই আপনার আমাদের আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি। আশিক ভাই, কে প্রজেক্ট দেখাবে আমাদেরকে? আরিফুল ভাই, আরিফুল। হ্যাঁ আরিফ ভাই, আপনার আরিফ ভাই, প্রজেক্ট হ্যাঁ। একটু আমাদেরকে দেখান আর আনমিউট করে কথা। আচ্ছা দাঁড়ান, আমি একটু রান করে নিই। আমি তো রান করা নাই, তো দুইটা জিনিস রান করে তারপরে ব্রাউজার রান করে আমি বলতেছি তারা। এইখানে ওই যে আপনি যে স্ক্রিনশটটা দিয়েছিলেন, স্ক্রিনশটটার মধ্যে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের তো রান হচ্ছে লোকাল হোস্ট তারপরে পোর্ট। আপনার জি। অ্যাপ্লিকেশনটা আপনি রান করেছেন লোকাল হোস্ট পোর্ট স্ল্যাশ সামথিং আর একটা ডিরেক্টরি থেকে। এর কারণটা হ্যাঁ, কি? ওইটা হচ্ছে যে আমি আরো ব্যাকএন্ডে নোড.জেএস ইউজ করা, তো এপিআই এর মাধ্যমে হইতেছে তো। আর ওই আমাদের ওই যে সুলতান ভাই যেটা দেখা যাচ্ছে, পরবর্তীতে আরেকটা আব্বু একটু বসো, আরেকটা আপনার প্রজেক্ট আছে ভাইয়ারই, ওই যে সেটা হচ্ছে গিয়া রাউটিং। ওই রাউটিং এর মাধ্যমে আপনার ধরেন যে আপনি অ্যাপ কম্পোনেন্ট একটা করলাম আমরা, তারপরে আপনার ডিরেক্টিভের জন্য করলাম, সরি ওই যে প্রপার্টি বাইন্ডিং, ইভেন্ট বাইন্ডিং, এগুলোর জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করলো। তো প্রত্যেকটা কম্পোনেন্টেরই একটা ওই রাউটিং করা যায় আর কি। ধরেন যে স্ল্যাশ ইভেন্ট, এটা হচ্ছে ইভেন্ট বাইন্ডিং এর জন্য করলাম, তারপরে ইন্টারপোলেশনের জন্য আরেকটা করলাম কম্পোনেন্ট। এগুলাকে স্ল্যাশ দিয়ে দিয়ে আপনার আলাদা করা হয়। তো ওইটা পরে রাউটিং এর মাধ্যমে আপনি যে এই কি বলে এই পাথগুলো তৈরি করা হয়, এবং প্রত্যেকটাতে ক্লিক করে এবং আলাদা আলাদা উপরে ব্রাউজারে শো করে। আচ্ছা ঠিক আছে আরিফ, তাহলে বুঝতে পারছি। আমি এটা ধরতে পারতেছিলাম না যে আপনি তাহলে আমাদের চেয়ে একটু আগায় আছেন আর কি, কারণ আমরা ওভারঅল যে স্টাডি করতেছি, যে টপিকগুলো আসে নাই আপনি এরকম কিছু একটা করছেন। মানে আমাদের ডিসকাশনে এখন আমি আসলে আমি অনেক আগে থেকে দেখতেছিলাম, তো আমি যদিও আচ্ছা, আমি আচ্ছা। অনেক রিস্কের উপরে আছি, তো আমি আর কি কোনো মতো একটু রান করানো যায় কিনা এবং ওই রানটা ঠিক আছে কিনা এটা দেখানোর জন্য আর কি ওইটা
মানে আমার যতটুকু লার্নিং ছিল, সুলতান ভাই যতটুকু ডিসকাস করছে, আমি ওই লার্নিংটা দিয়ে আপনার ওই প্রজেক্টে ইন্টারপ্রেট করতে পারতেছিলাম না, কারণ আমি তো এখনো ওই জিনিসগুলো এখনো জানি না। দ্যাটস ওয়াই আসলে জানারটা ছিল যে কিভাবে এটা হলো। হ্যাঁ, ওই সুলতান ভাই যখন ওই রাউটিং দেখাবে তখনই এটা আর কি চলে আসবে আর কি এই সাবজেক্ট। ওকে, ঠিক আছে তাহলে ভাই, থ্যাংক ইউ। তাহলে আমরা যখন আবার সুলতান ভাই জিনিসগুলো ডিসকাশন করবে আমাদের নোট নিয়ে, তখন নিশ্চয়ই এগুলো আমাদের সামনে আসবে। হ্যাঁ, রাউটিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এর পরবর্তী আমাদের আরো 4টা ক্লাস বাকি আছে। একটা ক্লাস হবে ডিরেক্টিভ, রাউটিং, তারপর ফর্ম এবং সার্ভিস। এই 4টা ক্লাসে মানে পরপরই আমরা একটা প্রজেক্ট করে আমরা আমাদের অ্যাঙ্গুলারের ক্লাসের সমাপ্তি ঘোষণা করব আর কি। আল্লাহ হাফেজ সবাই। ওকে, আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ।